স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাঝহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অধিকতর তদন্তের জন্য সময় চাইলে আদালত ১ মাসের সময় দিয়ে ১৯ ডিসেম্বর শুনানির দিন ঠিক করে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, ট্রাইব্যুনালে আজ পুলিশের সাবেক কোন কোন কর্মকর্তাকে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আমাদের জানাবেন। জি মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশ আইজি আব্দুল্লাহ আল মামুন সহ ৭ জনকে এখানে আজকে হাজির করা হয়েছে এবং সকালে ১৫:১০টার দিকে আব্দুল্লাহ আল মামুন এবং জিয়াউল আহসানকে উপস্থিত করা হয় এবং পরবর্তীতে আরও ৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখন আসলে প্রক্রিয়া চলমান রয়েছে। এবং যেমনটি বলছিলেন যে গতই ২০ নভেম্বর এই ট্রাইব্যুনাল থেকে যে নির্দেশনা দেওয়া হয় যে ১ মাসের মধ্যে এই তদন্তের প্রতিবেদন যেন জমা দেওয়া হয় এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে ট্রাইব্যুনালে আসলে এই ৭ জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে হাজির করা হয়েছে। যদিও ১৭ জন, মোট ১৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আসলে এই ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় এবং ২০ নভেম্বর ট্রাইব্যুনালে এটির প্রথম বসেছিল এবং সেদিনই আসলে আদেশ দেওয়া হয়েছিল যে এই ৩০ দিনের ভেতরে যেন এই প্রতিবেদন সহ আসলে উপস্থাপন করা হয় এবং সেই উদ্দেশ্যে আজকে এখনও আসলে প্রক্রিয়া চলমান রয়েছে। এবং যেমনটি বলছিলেন যে জিয়াউল আহসান এবং আব্দুল্লাহ আল মামুন প্রথমে ১৫:১০টার দিকে এখানে হাজির হয় এবং পরবর্তীতে বাকি ৫ জনকে এনে তারা আসলে এই প্রক্রিয়ায় রয়েছে। এবং আমরা আরেকটু যেটা জানতে পেরেছি যে এই জিয়াউল আহসান এবং আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু গোয়েন্দা সংস্থাতে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে এই জুলাই আগস্টে যে গণহত্যার তারা পুলিশের যে আচরণবিধি ছিল এগুলোর আসলে তাদের স্বীকারোক্তি তারা দেয়নি। তাদের কথা হয়েছে যে তারা উপর মহলের নির্দেশে আসলে এই জুলাই আগস্টে যে ঘটনা পুলিশের পক্ষ থেকে হয়েছে এবং এর জন্য আসলে উপর মহলের নির্দেশে আসলে এই ধরনের কাজগুলো করা হয়েছে এবং প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং এই প্রক্রিয়া শেষে আসলে শুনানি শেষে আসলে জানতে পারবো যে এই ৭ জনের বিপরীতে আসলে কি ব্যবস্থা ট্রাইব্যুনাল থেকে নেওয়া হচ্ছে। মুন্নি। জি মেহেদী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুনানির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। সরকার জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য যে সময়ের কথা বলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এমনটাই মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর হাফিজ উদ্দিন আহমেদের। তারা বলেন, নির্বাচন এবং এই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা দরকার। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। পরদিন তার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করেন। 2026 জুনের 30 তারিখের কয়েকটি দল সরকারের বক্তব্যকে স্বাগত জানালেও বিএনপি বলছে আরও আগেই নির্বাচন করা সম্ভব। আমার তো মনে হয় না যে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, কিন্তু এই যে নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা, এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। এর মধ্যে বিশৃঙ্খলা আসছে, দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে। এগুলো তো সামাল দেওয়া যাচ্ছে না। প্রতিবেশী একটা বৃহৎ রাষ্ট্র হস্টাইল টুয়ার্ডস বাংলাদেশ,
সুতরাং এগুলা মোকাবেলা করতে হলে শক্ত সরকার দরকার। এই পুতু এনজিও সরকার দিয়ে এগুলো মোকাবেলা করা যাবে না। আমরা সব কিছু নিয়ে আলাপ আলোচনা করছি, তো নির্বাচনের কবে হবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে না? নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে, এটা তো খুবই স্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ। এই সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে পারে, তাদের নিরপেক্ষতা নিয়ে যদি কোনো প্রশ্ন না উঠে, তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলে কেউ আপত্তি করবে না। দেশের জনগণ যেহেতু অধিকাংশই চায় তত্ত্বাবধায়ক সরকার, সুতরাং এই ব্যবস্থাটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি, এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপেও গুরুত্ব দেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের পেকুয়ার সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকাল 7টার দিকে পেকুয়া টইটং ইউনিয়নের হাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 5 জন চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশার যাত্রী। এদের মধ্যে সিএনজি চালক মনিরুল মান্নানের বাড়ি পেকুয়ার ধনিয়াকাটায়। এছাড়া চট্টগ্রামের হাটহাজারীর ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং তাদের এক শিশু সন্তান মারা গেছে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজুল মুস্তফা জানিয়েছেন, সিএনজিটি পেকুয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে হাজীবাজার এলাকায় বিপরীতমুখী ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে রয়েছে মানুষজন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া অফিস। নওগাঁয় তাপমাত্রা 9 থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গ্রামাঞ্চলে শীতার্থরা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বি। নবজাতকের আগমনে মাগুরায় শহীদ পরিবারে এখন আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া। আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। ফুটফুটে এই শিশুটি পৃথিবীর আলো দেখেছে, তবে এই আনন্দ মুহূর্ত যেন তীব্র বেদনা ভর করে আছে পুরো হাসপাতাল জুড়ে। কারণ জন্ম নেয়ার আগেই এতিম হয়ে গেছে শিশুটি। নবজাতককে কোলে নিয়ে কতই না খুশি হতেন বাবা মেহেদী হাসান রাব্বি, কিন্তু তিনি আজ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট মাগুরায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। ছিল তার বাচ্চা হবে, আদর করে নিয়ে বেড়াবে, গাড়ি কিনবে, গাড়িতে করে নিয়ে বেড়াবে। বিকেলে কত খুশি হয়েছে, আমার সাথে গল্প করেছে। সে এখন নেই, দেখতে পারল না। চিকিৎসকরা বলছেন মা ও মেয়ে দুজনই ভালো আছে। মৃত্যুর সময় রাব্বির স্ত্রী রুমি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কি বিচার করবে, যেখানে পুলিশ প্রোটেকশন দিয়ে আমলিক দিয়ে আমার বড় মারাইছে। বিচার করলে 4 মাসে বিচার হয়ে যেত। একটা পুলিশও আমি দেখিনি যে আসামিদের বাড়ির পর আসছে। সরকার যদি বিচার করতে না পারে, সরকার আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুক যে আমি ব্যর্থ। তারপর আমি আল্লাহর পর ছেড়ে দেবো, আল্লাহ পাক যেন আসামিদের বিচার করে। আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। বিয়ে করছে মাত্র 4-5 মাসের মধ্যেই তার
শাহাদাত বরণ করতে হয়েছে। সকলের কাছেই আমরা দোয়া প্রার্থনা করি যে আমার রাব্বির সন্তান আজ দুনিয়ার আলো দেখলো, তার জন্য সকলেই দোয়া করে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা, সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ যেটাকে বলা হয়, তারা যেভাবে অতর্কিত গুলি বর্ষণ করছে, সেই গুলি বর্ষণে রাব্বিকে একদম টার্গেট করে গুলি করাটা হয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার আশা করি। মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাব্বি। তার মৃত্যুর পর 13 আগস্ট মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই ইউনুস আলী। ওই মামলায় মাগুরা আওয়ামী লীগের 2 সাবেক সংসদ সদস্য, যুবলীগ ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীপ্ত, বার্তা কক্ষ। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানের 4টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারে হুমকি দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, এনডিসি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। সিরিয়া প্রতিবেশী দেশ বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন দেশটির বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি। দীর্ঘদিনের গৃহযুদ্ধে দেশটি ক্লান্ত হয়ে পড়েছে বলেও জানান তিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় বুধবার দামেস্কে এসব কথা বলেন জোলানি। সিরিয়াকে আফগানিস্তানে পরিণত করতে চান না জানিয়ে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বহির্বিশ্বের প্রতি আহ্বান জানান। নিষেধাজ্ঞাগুলো বিগত শাসককে লক্ষ্য করে দেয়া হয়েছিল উল্লেখ করে নিপীড়িতদের সাথে একই ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন বিদ্রোহী এই নেতা। বিদ্রোহে নেতৃত্ব দেয়া HTSকে জঙ্গি গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বানও জানিয়েছেন জোলানি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।